নদীর ধারের ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। সেই গ্রামে বসবাস করত এক তান্ত্রিক। সেই তান্ত্রিক জিনপুরি নিয়ে সবসময় খেলা করত। তার কাছে জিন ছিল এ বিষয়ে প্রায় সকলেই অবগত ছিল এবং অনেকেই জানত যে সে জিনপুরি তাড়িয়ে বেড়াত এবং এগুলো করে তার ইনকাম ছিল। তার এক ছেলে ছিল, তার নাম ছিল আলামিন। আলামিন পড়াশোনা করত এবং সব দিক দিয়েই সে বেশ পারফেক্ট ছিল। তার বাবার একটা কক্ষ ছিল সেই তান্ত্রিকের যে কক্ষে সে সমস্ত কিছু করত, সেখানে কাউকে ঢুকতে দিত না। ওই রুমটা সে সবসময় তালাবদ্ধ করে রাখত। যখন সে বাইরে যেত তখন ওই রুমে কখনোই কাউকে ঢুকতে দিত না, আর থাকাকালীন অবস্থায় কাউকে ঢুকতে দিত না। তান্ত্রিকের স্ত্রী মানে আলামিনের মা বহুত বছর ধরে সেই রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করেছে, তবে তান্ত্রিক কখনো তাকে সেই রুমের ভিতরে যেতে দেন না। তারা একদম গ্রামের শেষ মাথার একটা ঘরে থাকেন, তারপর আর কোনো ঘর বাড়ি নেই। ওইটার শেষে বিরান ভিটা জঙ্গল এবং দক্ষিণ পাশে হচ্ছে ফসলের জমি এবং মাঠ। সেখানে তাদের বাড়ি একদম শুনশান নীরব জায়গায়। তান্ত্রিক প্রতিনিয়ত দেখে তার আশেপাশে যেসব জিন আছে সে সমস্ত জিনেরা কিভাবে তার বশে রয়েছে এবং সমস্ত জিনেরা তার বশেই ছিল। সকলে সেটাই করত। তান্ত্রিক কী করতো সেই বিষয়ে আসলে তার পরিবার অথবা বাইরের কেউই জানত না। তবে আলামিনের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে সে একটা পরী দেখবে। এই বিষয়ে ছোটবেলা থেকেই তার আব্বার কাছে অনেক কিছু শুনেছে, তার দাদার কাছে গল্প শুনেছে। তার দাদা একজন ওঝা ছিল এবং তার ছেলে তান্ত্রিক হয়েছে। আর আলামিন ছোটবেলা থেকেই তার দাদার কাছে অনেক পরীর গল্প শুনেছে। সেই জন্যই মূলত তার পরীর প্রতি একটা অন্যরকম আগ্রহ এবং অনেক পরিমাণ চাওয়া আছে, কিন্তু সে কখনো পরীর দেখা পায়নি। আলামিনের বয়স 21 বছর। এই 21 বছরের জীবনে সে অনেকবার চেষ্টা করেছে তার বাবাকে বলার জন্য যেন তার বাবা তাকে একটা পরীর দেখা দেয় এবং দেখিয়ে দিলে সে তার সঙ্গে প্রেম করবে, তাকে দেখতে কেমন সেটা দেখবে, তাদের দেশ কেমন সেটা সে দেখবে। সেই বিষয়ে সে বেশ কৌতূহলী। তবে তার বাবার কারণে মূলত এমনটা হয় না। তার বাবার কাছে জিন আছে এটা সকলে বলে, কিন্তু আলামিন অনেকবার জিজ্ঞেস করার পরেও তার কোনো সুরাহা করতে পারেনি। তার ইচ্ছে যে সে একটা পরী দেখবে। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই তান্ত্রিকের ছেলে এবং পরীর প্রেমের গল্পের বাকি অংশে। সেদিন সন্ধ্যাবেলা আলামিন কলেজ থেকে ফিরে তার বাবার কক্ষের দরজা খোলা দেখে ব্যাগটা রেখে সেদিকে যাওয়ার চেষ্টা করলো। বাবার কক্ষের দরজা খোলা ছিল, তবে সে সেখানে ছিল না। সম্ভবত সে আশেপাশে কোথাও একটা আছে, কারণ দূরে কোথাও গেলে তালা মেরে যায়, সেটা আলামিন ছোটবেলা থেকে দেখে আসছে। সে কক্ষের ভিতরে প্রবেশ করলো। ঢুকেই দেখে অবাক হয়ে গেল, তার ভিতরে অদ্ভুত সব জিনিস রাখা। অদ্ভুত বলতে মাথার খুলি পর্যন্ত সেখানে আছে। আর সকলে জানে যে আলামিনদের বাড়িতে জিন আছে, তবে আলামিন কখনো এই বিষয়টা দেখেনি যে তাদের বাড়িতে জিন আছে বা তার বাবার সঙ্গে জিন আছে। এটা আসলে কি সেটা আলামিন দেখতে চায়। সে যখন দরজা দিয়ে ভেতরে উকি মারল তখনই তার আব্বা বলল কি যে, এই তুই এখানে কি করছিস? আলামিন তখন বলল, আব্বা কিছু না। তাই বলে সে তার নিজের রুমের দিকে চলে গেল। আলামিন তার বাড়িটা সোন দিয়ে তৈরি, পাশে পাশে বেড়া দেওয়া এবং তারা বেশ গরিব। ছোটবেলা থেকেই তারা এখানে মানুষ হয়েছে। আলামিন এবং তার আরেকটা ছোট ভাই আছে। ছোট ভাইটা তার মার সঙ্গে সবসময় থাকে, আর তার বাবা সবসময় এরকম তান্ত্রিকগিরি করেই মূলত ইনকাম করে এবং রোজগার করে। সেই টাকা দিয়েই তারা মূলত এই সংসার চালায়। আলামিন ওদিনকে স্কুল থেকে এসে মূলত টায়ার্ড হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে ঘুম শেষে বিকেলবেলা খেলার জন্য সে মাঠে চলে গেল। তাদের নদীর পাড়ে একটা মাঠ ছিল, সেই মাঠে তারা খেলাধুলা করত। সেখানে যাওয়ার পর তার বন্ধু বান্ধবকে দেখলো সেখানে খেলাধুলা করছে। আলামিনকে বলার পর সে সেখানে খেলতে শুরু করলো। সেদিন আলামিনের কেমন একটু অন্যমনস্ক ছিল, কারণ সেদিন তার বাবার কক্ষে ঢুকে সে যা দেখেছে তা আসলে ছিল বেশ ভয়ানক এবং বেশ উচ্ছৃঙ্খল, যা কিনা তাকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। ওদিনকে বিকেলবেলা খেলা শেষে আলামিন এবং তার বন্ধু নদীর ধারে বসলো। নদীর ধারে বসে তার বন্ধুকে বলল যে, কি রে দোস্ত, তোর দিনকাল কেমন যাচ্ছে? তুই পড়াশোনা ঠিকঠাক মতো করতেছিস তো? এই টুকটাক কথাবার্তা শেষে আলামিনের বন্ধু তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাই রে, আমার কাজ আছে। তবে আলামিনের ভালো লাগছিল না। সে চিন্তা করলো যে আজকে এখানে কিছুক্ষণ বসবে, তারপর না হয় এখান থেকে সে তারপর বাড়ির দিকে যাবে। অবশ্য তার বাপ অনেক দেরি করে আসে, রাত্রে বাড়িতে না গেলেও কোনো সমস্যা হয় না,
কারণ তার মা হয়তো একটু চিন্তা করবে, এই আর কি। তবে তার ওদিনকে কেন যেন মনটা ভীষণ খারাপ ছিল, খুবই খারাপ ছিল, যার কারণে তার মূলত ওইখান থেকে আর সত্যি ইচ্ছে হচ্ছিল না। রাত তখন 8টা বাজে। জ্যোৎস্না খুব করে উঠেছে, ফুল জ্যোৎস্না, চাঁদের আলো তখন নদীর পানিতে পড়েছে। আলামিন সেখানে বসে রইল। আলামিন আবার খুব সুন্দর শীষ বাজাতে পারত। তার হাত ঠোঁটের উপর যে শীষ আছে, সেই শীষটা সে এত সুন্দর এবং দ্রুত বাজাতে পারত যে সেটা আশেপাশে যে থাকতো সে মনোযোগ দিয়ে শুনতো, বিশেষ করে তার বন্ধু বান্ধব মনোযোগ দিয়ে শুনতো। যে কোনো গানের লিরিক্স বা যে কোনো গানের সুর সে তার শীষ দিয়ে সুর তুলতে পারতো, কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়া, এবং সেটা শুনতে খুব ভালো লাগতো। এটা আলামিন কেমনে পারতো জানি না, তবে সকলে সেটাই শুনতে বেশ মনোযোগ দিয়ে। রাত তখন 8টা হবে, চারিদিকে বেশ ঘন অন্ধকার, কিন্তু চাঁদের আলোতে অন্ধকার একটু একটু করে যেন সেটাকে সরিয়ে দিচ্ছে। আলামিন সেখানে বসে আছে। বেশ খানিক্ষণ পর মৃদু বাতাস বইতে লাগলো। আলামিন তখন তার ঠোঁট দিয়ে বাঁশি বাজাতে শুরু করলো। সে খুব সুন্দর বাঁশি বাজাতে পারে এবং যে কোনো গানের সুর সে তুলতে পারে। সে সেখানে বসে মনের সুখে তার ঠোঁট দিয়ে গানের সুর তুলতে লাগলো এবং সে বেশ খানিক্ষণ সেটা করতে লাগলো। যখন সে চোখ বন্ধ করে বাঁশির সুর তার ঠোঁটের মাধ্যমে দিচ্ছিল, তখনই সে অনুভব করলো যে কোনো একটা সুঘ্রাণ তার নাকে ভেসে আসছে বাতাসের সঙ্গে, কারণ মৃদু বাতাসটা খুব শীঘ্রই তার দিকে ধেয়ে আসছে। আলামিন তখন চোখ খুলে ফেলল। চোখ খুলে সে সামনে দেখে অবাক হয়ে গেল, কারণ নদীর একদম মাঝ বরাবর কেউ একজন নৌকা নিয়ে, কেউ একজন হারিকেন হাতে নিয়ে, একটা নৌকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এই জায়গায় সাধারণত নৌকা এরকম ভাবে যায় না, আর এত রাত্রেবেলা নৌকা যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তার ভিতরে একটা হারিকেন নিয়ে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার পরনে একটা সাদা জামা এবং তার চেহারাটা দূর থেকে ভালো বোঝা যাচ্ছে না, তবে যে সুন্দরী সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সে তখন আবার তার বাঁশির সুর দিতে লাগলো, কারণ সে সেটাকে অগ্রাহ্য করলো, কারণ নৌকাটা কোন দিকে যাচ্ছে তার তো কোনো হদিশ নেই। আলামিন যখন আবার সেই ঘ্রাণটা তীব্রভাবে পেল, তখন সে খেয়াল করলো নৌকাটা তার কাছাকাছি প্রায় চলে এসেছে, একদম কাছাকাছি। আলামিন তখন উঠে দাঁড়ালো, কারণ হচ্ছে নৌকার উপরে যে দাঁড়িয়ে আছে সে নিশ্চয়ই এই পাশে আসবে, আর সে কে তা তো জানি না। হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম হারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ তো এখন নেই, এখন তো মানুষ টর্চ লাইট নিয়ে ঘোরে, তাহলে সে হারিকেন নিয়ে কেন দাঁড়িয়ে আছে? আলামিন কিছু বুঝে উঠতে পারছিল না। সে ওখান থেকে উঠে তারপর সেই নৌকার দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালো। অনেকটা দূর থেকে ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। আলামিন তখন সেখান থেকে পেছনে ফিরে চলে আসতে গেল, কারণ হচ্ছে ওইখানে দাঁড়িয়ে থাকতে তার কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল যে ওই মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে এবং আশেপাশে কোনো মানুষজন ছিল না, যার কারণে তার ভীষণ ভয় লাগছিল। সে তখন সেখান থেকে রাস্তায় উঠে আসে। মেন রাস্তায় ওঠার পর সে হাঁটতে শুরু করে। তার মেন রাস্তা পার হয়ে গ্রামের দিকে আসতে একটা কাঁচা রাস্তা পড়ে। কাঁচা রাস্তাটা বেশ শুনশান এবং তাদের বাড়ির দিকের যে রাস্তাটা সেটা একটু নিরিবিলি আর কি। সেই রাজবাগানের রাস্তা ধরে সে যখন আসছিল, তখনও সেই ঘ্রাণটা সে পাচ্ছিল এবং ক্ষণে ক্ষণে সে যখন ডান দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল একটা আলোর বিকিরণ ডান দিকে পেছন সাইড থেকে আসছে। সে যখনই সেই আলোটার দিকে তাকাচ্ছে, কেন যেন আলোটা নিভে যাচ্ছে। তার কাছে এমনটাই মনে হচ্ছে যে কেউ তাকে পেছন থেকে ফলো করছে এবং কেউ তার পেছন পেছন তো আছে। আলামিন কিছু বুঝে উঠতে পারছিল না। সে সঙ্গে সঙ্গেই দৌড়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে উঠানোর পর এসে দাঁড়ালো। সে হাঁপাচ্ছিল। আলামিনের বাবা বলল কি যে, কিরে তুই হাঁপাচ্ছিস কিসের জন্য, আর তুই এখানে কি করছিস এত রাত্রেবেলা? যা নিজের ঘরে যা, বাইরে গেছিলি কেন? আলামিনের আব্বা তখন দরজা বন্ধ করে সে ঘরের ভিতর ঢুকে পড়লো। কিছুক্ষণ বাদে সে ঘরের ভিতর থেকে কোন একটা মন্ত্র পড়ার শব্দ সে শুনতে পেল। আলামিন কান পেতে শুনতে লাগলো। ঠিক তখন সে শুনলো কেউ একজন তার বাবার সঙ্গে কথা বলছে, তবে সেটা ওই বাংলা ভাষায় না বা অন্য কোনো ভাষায় রয়েছে, কিন্তু কণ্ঠটা ছিল বেশ অদ্ভুত। ঠিক সেই মুহূর্তে দরজা আস্তে করে খটো খটো শব্দ হতে লাগলো। আলামিন তখন ভয় পেয়ে ওইখান থেকে পেছনে সরে গেল। তখন আলামিনের আব্বা বলল কি যে, তুই এখানে কি করছিস? তোকে না বলেছি রাত্রে যখন আমি এখানে কাজ করব তখন এখানে আসবি না। আলামিন দৌড়ে ভয়ে নিজের কক্ষে চলে গেল, কারণ আলামিনের লাগছিল ভীষণ ভয়। এই কক্ষের ভিতর কি আছে? তার বাবার সঙ্গে? তাহলে কি সত্যি সত্যি বাবার সঙ্গে কোনো জিন আছে? ছোটবেলা থেকেই তার বাপকে দেখছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নতুন করে সমস্ত ভূতদেরকে তাড়াতে যায় আর জিনদেরকে তাড়াতে যায়। কারোর ঘাড়ে যদি জিনের আচরণ হয় তাহলে সেখানে সে আগেই পৌঁছে যায় এবং সবাই তাকে ডেকে নিয়ে যায়। তাহলে তার ঘাড়ে আসলে জিন আছে নাকি অন্য কিছু? আলামিন এই রহস্য ভেদ করবে, তার বাবার ঘরে কি আছে সেটা দেখবে। সেই জন্য ওই দিনকে রাত্রে সে ঘুমালো না। গভীর রাত্রে তার বাবা সেই কক্ষ থেকে বের হলো। বের হওয়ার পর সে খেয়াল করলো তার বাবার হাতে একটা চাবি আছে। সেই চাবির গোছায় প্রায় 3টা চাবি আছে এবং ওই তালার 3টা চাবি, অনেক পুরাতন তালা আর কি, এবং চাবিগুলো পুরাতন। সে চিন্তা করলো ওরকম একটা চাবি জোগাড় করবে।
পরের দিন সে স্কুলে গেল। স্কুলে যাওয়ার পর তার বন্ধুকে বলতে লাগলো, এরকম একটা চাবি জোগাড় করে দিতে পারবি? ও তখন বললো, এরকম একটা পুরাতন তালা আমাদের আছে, তবে সেই তালা হারাই গেছে, চাবি আছে শুধু, তোকে দিলে তুই সেটাই করতে পারবি? তখন আলামিন বলল, হ্যাঁ পারবো, নিয়ে আয়। তারপর আলামিন যেটা করলো, সেই চাবি থেকে একটা চাবি নিল এবং নিয়ে কৌশলে তার বাবা যখন দুপুরবেলা ঘুমিয়েছিল সেখান থেকে একটা চাবি নিয়ে অন্য একটার সাথে পরিবর্তন করে দিল এবং মূল চাবিটা সে পেয়ে গেল। আজকে রাত্রে তার বাবার কক্ষে কি সেটা সে দেখবে। তার বাবা তালা মেরে যদি কোথাও যায়, তারপরে কি আছে সেটা সে ভেতরে গিয়ে দেখবে। কারণ হচ্ছে তার বাবা এখানে কি করে সেটা দেখার কৌতূহল অনেক আগে থেকেই। তার বাপকে অনেকদিন আগে থেকে বলা হচ্ছে যে কোনো একটা পরীর দেখা যদি পাওয়া যায়। তার বাবা সবসময় বলে, পরীরা মানুষকে দেখা দেয় না, আর পরীরা অনেক খারাপ হয়, মানুষের ক্ষতি করে, সেহেতু মানুষের দেখা দিবে না। তুই পরীর দেখা পাওয়ার জন্য এরকম করিস না, তুই এগুলো থেকে দূরে রাখ। তুই পড়াশোনা করছিস, ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ, আমি আর কিছু চাই না। মূলত আলামিনের বাবা তাকে বেশ ভালোবাসতো এবং বেশ আদর করত, যার কারণে তাকে কোনো সময় এই পেশার ভিতরে আনা বা এই জিনিসগুলো আজ বুঝতে দেয়নি। সকলে মনে করতে যে আলামিনের বাবা খারাপ, রুমের ভিতরে কী করে সেই সব বিষয়ে সেসব সময় একা একা চর্চা করতে থাকে। তারপর সে ওইদিনকে দুপুরবেলা তার কাছ থেকে যখন চাবি নিল এবং সন্ধ্যার দিকে তার বাবা বেরিয়ে গেল, তার বাবা যেদিন সন্ধ্যার দিকে বের হয় সেদিন অনেক গভীর রাত্রে ফেরে। নিশ্চয়ই কোনো একটা জায়গায় যায়, সেখানে গিয়ে জিন টিন তাড়িয়ে তারপর আসে। তো তার বাবা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সে তার ঘরের দরজা খুলল। দরজা খোলার পর ঘরের ভিতরে ঢুকতেই একটা রকম ঠান্ডা এবং গরম আবহাওয়া সে পেল। সাধারণত ঠান্ডা আবহাওয়া থাকলে অনেকটা ঠান্ডা থাকে, আর গরম থাকলে পুরোপুরি শরীর গরম লাগে, কিন্তু শরীরের এক অংশ গরমে বয়ে গেল এবং মনে হচ্ছিল যে কান ঘেঁষে কেউ একজন বলছে, এখানে আসিস না, এখান থেকে বের হয়ে যা। কিন্তু আমি তো আর কি করব, আমার তো এই রুমের ভিতরে কী আছে সেটা দেখতে হবে। ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ঠিক ওরকম কান ঘেঁষে হাত ঘেঁষে গরম বাতাস বয়ে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে কেউ এই ঘরের ভিতরে আছে এবং কেউ আমাদিকে সনজরে তাকিয়ে আছে। আমি তখন সমস্ত জিনিস দেখতে লাগলাম। ফ্লোরে একটা প্ল্যান্টের টাকা, তার মাথার মাঝখানে খুলি রয়েছে, আর চারিদিকে নানান ধরনের বস্তু ছড়ানো ছিটানো। এরকম জিনিসের ভিতরে সে কি করে? তারপর তার টেবিলের কাছে গেলাম, যেখানে মোমবাতি, তারপর আগরবাতি, আরও বেশ কিছু জিনিস রাখা, আর কপুরের মতো অনেক ছোট ছোট জিনিস রাখা, যে জিনিসগুলোতে সে কী করে আমি জানি না। তার মাঝখানে খুঁজে পেলাম একটা বই। বইটা বেশ অদ্ভুত, এরকম বই এর আগে আমি কখনো দেখিনি। বইটা কালো অক্ষর দিয়ে লেখা নয়, বরঞ্চ সাদা অক্ষর দিয়ে লেখা এবং বইটার রং কালো। এরকম বই কি হতে পারে? পৃষ্ঠা কালো অথচ লেখা সাদা, হাতে লেখা সমস্ত কাজ। কিন্তু এটা কে লিখেছে বা কোন কালি দিয়ে কিভাবে লেখা হয়েছে? নিশ্চয়ই তার বাবা লিখেছে, আর এর ভিতরে যা লেখা আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। বাংলা লেখা নাকি অন্য কোনো লেখা, তাও আলামিন বুঝতে পারছে না। আলামিন তখন সেই জিনিসটা নিয়ে কি করবে কিছু ভেবে উঠতে না পেরে রেখে দিল সেখানে, কারণ কিছু বুঝতে পারছে না জিনিস পড়ে লাভ আছে নাকি। তারপর আলামিন দেখলো আসলে তো অক্ষরগুলো একটু অদ্ভুতভাবে লেখা। কোনো কিছু সুরাহা করতে না পেরে যখন আমি রুম থেকে বের হয়ে যেতে যাব, তখনই পাশে থাকা একটা আয়নায় বইয়ের উপরের কাভার দেখে সম্পূর্ণ আমি অবাক হয়ে গেলাম। কারণ উপরের কাভারের অংশে সেখানে একদম সোজা দেখা যাচ্ছিল, তার মানে বইটা বাংলা ভাষারই উল্টো অক্ষরে লেখা, যেটা আমি দেখে একদম চমকে গেলাম। উল্টো অক্ষরে লেখা থাকবে কিসের জন্য? তারপর আয়নার সামনে বইটা ধরলাম, ধরার পরে দেখলাম যে জিনেদের সম্পর্কে নানান জিনিসপত্র সেখানে লেখা এবং কিছু দোয়াও লেখা আছে, মানে কিছু মন্ত্র, যে মন্ত্রগুলো দ্বারা জিনকে বশ করা যায় বা জিনকে ডাকা যায়, সেরকম কিছু মন্ত্র লেখা আছে। আর সেই সঙ্গে এমন কিছু মন্ত্র লেখা আছে যেগুলো দ্বারা জিনদের দেশে যাওয়া যায়, এবং সবই এখানে স্পষ্টভাবে লেখা আছে। তাহলে কি তার বাবার বইটার ভিতরে এরকম অদ্ভুত জিনিস লেখা আছে? এগুলোর কোনো কিছুই রাজ বের করা যাবে না, সেহেতু সেই বইটাকে জায়গা মতো রেখে সেখান থেকে বেরিয়ে পড়লো, কারণ এর ভিতরে অনেক অদ্ভুত জিনিস আছে। তাহলে কি এটার মাধ্যমে সে পরীর দেশে যেতে পারবে? সেটাই সে ভাবতে লাগলো। পরীর দেশে যদি যেতে পারে তাহলে মন্দ হয় না। আজকে এই বইটা রেখে দেই, কালকে আবার বাকি অংশ পড়বে, কারণ অনেক জিনিসপাতি আছে যা কিনা উল্টোভাবে ঠিকঠাকভাবে পড়া যাচ্ছে না। তার ঘরে একটা আয়না আছে, সে আয়নায় এসে তারপর সে পড়তে পারবে, বড় একটা আয়না। তাই বলে সে বইটা সেখানে রেখে গেল। এর পরের দিন তার বাবা যখন আবার বাইরে গেল, টুক করে দরজা খুলে সে বইটা নিয়ে তার নিজের কক্ষে গেল, কারণ তার বাবা যখন গিয়েছে মোটামুটি কায়দায় রাত 10টার আগে সে বাড়িতে ফিরবে না। কলেজ থেকে এসেই সে সেই জিনিসটা নিয়ে পড়তে বসে গেল এবং বেশ খানিকক্ষণ পড়াশোনা করলো তা নিয়ে। অনেক কিছু লেখা আছে, তবে বেশ কঠিন ভাষায় লেখা, তেমন বোঝা যাচ্ছে না। সেই জন্য সে সেই বইটা বারবার পড়তে শুরু করলো। কেন যেন তার অদ্ভুত লাগছিল বইটা পড়ে, কারণ বইটার ভিতরে অদ্ভুত অদ্ভুত সব ভাষায়
বাংলা ভাষায় লেখা, তবে অদ্ভুতভাবে লেখা, যা কিনা তার বুঝতে খানিকটা কষ্ট হচ্ছিল। সে বইটা আবার জায়গা মতো রেখে আসলো। তার অদ্ভুতভাবে কেমন যেন লাগছিল। বইটা পড়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অদ্ভুত শঙ্কা জাগ্রত হলো, কারণ জিনের দেশ সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে। জিনের দেশ সম্পর্কে তার একটা অন্যরকম ধারণা চলে আসলো। আর সেখানে একটা মন্ত্র লেখা আছে। সে মন্ত্রতে লেখা আছে যে কাউকে ডাকা যায় কিভাবে। সে মন্ত্রটা সে মুখস্থ করে ফেলেছে, এবং মুখস্থ করে সেই মন্ত্রটা নাকি 101 বার খোলা ময়দানের কাছে গিয়ে আওড়াতে হবে, তবে মাত্রই কোনো জিন তাকে দেখা দিবে। তবে সেটা জিন নাকি পরি হবে সে বিষয়ে কোনো ধারণা নেই। তান্ত্রিকের ছেলে হওয়ার কারণে সে এই জিনিসগুলো এতদিন জানতো না, অথচ তার এই জিনিসগুলো জানা অনেক আগে থেকে উচিত ছিল। সে সেই জিনিসটা মুখস্থ করে এসেছে এবং বইটা জায়গা মতো রেখে এসেছে। আরও অনেক বিষয় আছে তার ভিতরে লেখা আছে, কীভাবে জিনের দেশে যেতে হয়। তবে সেই মন্ত্রটা অনেক বড়, সেই মন্ত্রটা সে মুখস্থ করবে। আজকে একটা মন্ত্র মুখস্থ করেছে। সে চিন্তা করলো নদীর ধারের সেই শুনশান জায়গায় গিয়ে সেই মন্ত্রটা সে আবার আওড়াবে এবং সেখানে সেই মন্ত্রটা সে পড়বে। অনেকক্ষণ সেখানে বসে রইল। বসে তারপর মন্ত্র এক এক করে পড়তে শুরু করলো। মন্ত্র পড়তে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। সে এক এক করে সেই মন্ত্রগুলো পড়তে শুরু করলো। আর 101 বার এক মন্ত্র আওড়াতে হবে। এরকম করে সে প্রায় 101 বার কমপ্লিট করেই ফেলবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তাকে কেউ একজন ডাক দিল। তখন সে পিছনে ঘুরে দেখলো কি যে তার বন্ধু, যার সঙ্গে সে বিকেলবেলা খেলতে যায়। তার বন্ধু ডেকে বলল, কি তুই এখানে কি করছিস? ও তখন হচ্ছে গিয়ে এখানে এসেছিল কোনো একটা কাজে। যাত্রাপথে তার বন্ধুর সঙ্গে দেখা, দেখি তখন বলল যে এখানে বসে আছি, তুই বিরক্ত করিস না তো, তুই যা, আমার ভালো লাগছে না। তারপর তার বন্ধু বলল, কি সমস্যা দেখি। ও তখন আর কোনো কিছু বলল না, তখন চুপচাপ সেখানে বসে রইল। কারণ হচ্ছে ওর ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। আলামিন ওটাকে তখন যেতে বলল। আলামিনের মেজাজ খারাপ হচ্ছে এই কারণে, কারণ 100 বার হয়ে গিয়েছিল, আর একবার পড়লেই হয়তো 101 বার কমপ্লিট হয়ে যেত। তাহলে কি সে আরেকবার পড়বে? তারপর তার বন্ধু সেখান থেকে চলে গেল। ওখানে লেখা ছিল যে একটানা পড়তে হবে। এখন থেমে গেলে যদি কোনো সমস্যা হয়, কারণ সে ধ্যান যেহেতু, সেহেতু একটানা ধ্যান করতে হবে। সে আবার ভাবলো যে সে তাহলে আরেকবার পড়বে, পড়ে দেখে কোনো কিছু হয় কিনা। সে সেখানে মেজাজ খারাপ করে বসে রইল। তার বন্ধু সেখান থেকে চলে গেল। বেশ খানিক্ষণ পর মৃদু বাতাস আবার বইতে শুরু করলো এবং আকাশের জ্যোৎস্না তখন পানির ভিতরে এসে পড়তে লাগলো। আকাশের জ্যোৎস্না সে দিকে তাকিয়ে রইল। তারপর আবার সে শীষ বাজাতে শুরু করলো চোখ বন্ধ করে। ঠিক এক মুহূর্তের জন্য তার কাছে কেন যেন মনে হচ্ছিল তার কান ঘেঁষে কোনো একটা গরম বাতাস বয়ে যাচ্ছে। গরম বাতাসটা তার কানকে কিছু একটা বলে যাচ্ছে ফিস ফিস করে। সঙ্গে সঙ্গে সে চোখ খুলে ফেললো। চোখ খুলে সে খেয়াল করলো ঠিক গত দিনের মতো নদীর মাঝখানে থেকে একটু সামনে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা লাইট। তার শরীরেও এক ধরনের ঝকমকের মতো আলো জ্বলছে, কারণ সে জামাটা পরে আছে, সেই জামাটার ভিতরে আলো পড়ে জামাটা এক ধরনের বিকিরণ করছে। কি সুন্দর জামা! সে তখন চিন্তা করতে থাকলো মেয়েটাকে আজকে জিজ্ঞেস করবে। তখন সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো যে আপনি কে এবং আপনি নৌকার উপর কি করছেন? এদিকে কোথাও যাবেন? এর আগের দিনও আপনাকে দেখলাম। খানিকক্ষণের মধ্যেই মেয়েটা নৌকার উপর থেকে গায়েব হয়ে গেল। আলামিন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে পেছন দিকে দৌড়াতে শুরু করলো, কারণ সে ভয় পাওয়ার মতোই কাণ্ডই তো ঘটেছে এখানে। নৌকার উপর থেকে কেউ আচমকা গায়েব হয়ে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় নয় তো, নির্ঘাত তাহলে কোনো জিন এসেছে। আর আলামিন ভয়ে তখন দৌড়াতে শুরু করলো। আলামিন খেয়াল করলো যে কোনো একটা আলো ওপর থেকে তার বরাবর দিকে তার কাছে চলে এসেছে এবং সেখানে এসে একটা মানুষের শরীরের মতো রূপ ধারণ করলো। এবং আলামিন বা সাইডে তাকিয়ে দেখলো সে যত দ্রুত গতিতে দৌড়াচ্ছে সেই জিনিসটা ঠিক তত দ্রুত গতিতেই তার দিকে এগিয়ে আসছে এবং তাকে যেন থামার জন্য বলছে। সে মেয়েটার দিকে তাকালো। মেয়েটার চেহারা অদ্ভুত রকমের সুন্দর এবং তার চুলগুলো একদম জমিন পর্যন্ত নেমে এসেছে, এত বড় চুল তার, সেগুলো বাতাসে ভাসছে। মেয়েটা তাকে ইশারা দিয়ে থামতে বলল, কিন্তু আলামিন কোনোভাবেই যেন তাকে দেখে ভয় সারাতে পারছিল না। সে তখন হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে তারপর নিচে মেয়েটার দিকে তাকালো, দেখলো মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে, একদম মাটি পর্যন্ত চুল বেয়ে পড়েছে। তার চেহারাটা যেন একদম দুধে আলতা সুন্দরী, আর সেই সাথে তার চুল চোখ সবকিছু এক অদ্ভুত মায়া ভর করেছে। তখন মেয়েটি বলল, আমাকে এরকমভাবে ডেকে কোথায় যাচ্ছে এখন তুমি? আলামিন তখন বলল যে আমি কোথায় যাচ্ছি আপনাকে সেটা কেন বলবো, আর আপনি কে? আর আমি কাকে ডাকলাম কোন সময়? সে মেয়েটা বলল, কেন তুমি আমাকে ডাকোনি? আমাকে ডেকেই তো এখানে নিয়ে এসেছ। তখন আলামিন বলল, আপনি কি একটা জিন? মেয়েটি তখন উত্তর দিল, হ্যাঁ, তুমি আমাকে ডেকে এখানে নিয়ে এসেছো না? আলামিন তখন বলল যে হ্যাঁ, কিন্তু আমি জাস্ট পরীক্ষা করে দেখছিলাম। মেয়েটি তখন উত্তর দিল, পরীক্ষা? কিসের পরীক্ষা করে দেখছিলে? অবশ্যই তুমি আমাকে এখানে ডেকেছো কোনো একটা কাজে,
আমাকে কি কাজে ডেকেছো সেটা বলো। যদি না বলতে পারো তাহলে তোকে আমি শাস্তি দিব। আলামিন এই কথা বলতেই বলল, না, তোমাকে দেখার জন্য ডেকেছি। আসলে অনেকদিন থেকেই ইচ্ছা আমি একটা পরী দেখব, পরীর সঙ্গে প্রেম করব। তবে তুমি যে সত্যি সত্যি চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি। পরী মেয়েটা তখন বলল যে, আমি তোমার থেকে কত বড় জানো? তুমি আমার সঙ্গে প্রেম করবে আর তুমি আমাকে তুমি করে বলছো? এ কথা বলতে আলামিন বলল, কত বড়? আর প্রেমের বয়স কি? আপনি আমার থেকে যত বড়ই হন না কেন। পরীটা তখন বলল, তার বয়স 250 বছর। আলামিন অবাক হয়ে তাকে বলল যে, কই, তোমাকে দেখতে তো 250 বছরের মতো লাগে না, দেখে মনে হচ্ছে আমার বয়সী। পরীটা তখন বলল, এটা আমার আসল রূপ নয়। আমার আসল রূপ দেখবে তুমি, দেখলে কিন্তু ভয় পাবে। আলামিন তখন বলল, না, আমি দেখতে চাই না। যেটাকে তোমাকে দেখেছি সেই রূপে আমি তোমাকে দেখতে চাই। পরীটা তখন আবার আলামিনকে বলতে লাগলো, ফ্ল্যাট করা তো খুব ভালোভাবে শিখেছো, এরকমভাবে বলছো যেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি প্রেম করবা সেটা তোমার ইচ্ছে, তবে আমাকে কেন ডেকেছো সেটা বলো। আলামিন তখন বলল, তোমার সঙ্গে গল্প করার জন্য। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, গল্প করার জন্য যেহেতু ডেকেছো তাহলে তোমার সঙ্গে গল্প করি, চলো ওইখানটায় বসে। তারপর আলামিন কিছুটা সাহস জুগিয়ে মেয়েটার সঙ্গে নদীর ঘাটে একটা বটগাছ আছে, সেই বটগাছের পাশে গোল করে ঢালাই দেওয়া আছে, সেখানে সেই মেয়েটার সঙ্গে বসলো, পুরী মেয়েটার সঙ্গে। তারপর আলামিন বলল যে, আমার বাবা একজন তান্ত্রিক এবং তিনি জিনদেরকে বশ করেন এবং তাদেরকে দিয়ে কাজ করান। আমি এটাকে একদমই সমর্থন করি না, তবে আমার আব্বা ছোটবেলা থেকে এরকম করেই আমাদেরকে মানুষ করেছে আর আমাকে পড়ালেখা শেখাচ্ছেন। তখন সে বলল, এটা করা আমি দোষের কিছু দেখি না। কিছু দুষ্ট জিন আছে যাদেরকে হচ্ছে তোমার আব্বার সম্ভবত বশ করেন। তোমার বাবাকে আমি চিনি। এ কথা বলার পর আলামিন বলল, আমার বাবাকে সত্যি আপনি চিনেন? সে তখন বলল যে, হ্যাঁ, আমাদের কাবিলার কিছু দুষ্ট এবং খারাপ জিন আছে, সে সমস্ত জিনদেরকে বশ করে ও নানান ধরনের কাজ করায়। আর দুষ্ট জিন ছাড়া অন্য কোনো দুষ্ট জিন তাড়ানো সম্ভব হয় না, ভালো জিন দ্বারা কোনোক্ষণই সম্ভব হবে না। এই জন্যই তোমার আব্বা এগুলো করে। তোমার আব্বা বেশ ভালো একজন লোক, সেটা আমি জানি। এবং তোমার আব্বার কাছে যে সমস্ত জিনেরা আছে তারা আমাদের কাবিলা থেকে বিতাড়িত হওয়া কিছু খারাপ জিন, এবং তারা অন্যান্য খারাপ জিনদেরকে মানুষের শরীর থেকে তাড়ানোর সাহায্য করে। তোমার আব্বা অনেক বছর ধরে এগুলো করে আসছে, আমি তোমার আব্বাকে চিনি। তবে তুমি তোমার আব্বার বই চুরি করে এমন একটা কাজ করবা সেটা ভাবতে পারিনি আমি। তখন ওই মেয়েটা এই কথা বলতে আলামিন বলল, আমি যেমন আব্বার বই চুরি করেছি সে বিষয়ে আপনি কিভাবে জানলেন? পরিমেয়েটা তখন বলল, সেই বিষয়ে আমি খুব ভালোভাবে জানি, আর সমস্ত কিছুই আমি জানি। তুমি কি করো না করো আমি অনেক আগে থেকেই জানি, কারণ তোমাকে আমি কয়েকদিন ধরে দেখছি। তখন আলামিন অবাক হয়ে বলল, কিন্তু আমি তো তোমাকে ডাকার জন্য মাত্র আজকেই এই মন্ত্রগুলো পড়লাম। সে তখন বলল, সেটা পড়তে পারো, তবে এদিক দিয়ে আমার চলাচল, এবং সেদিনকে রাত্রেবেলা যখন তুমি বাঁশি বাজাচ্ছিলে তোমার ঠোঁট দিয়ে, সেটা খুব ভালো লাগছিল। আজকে আমাকে একটু বাজিয়ে শোনাবে? খুব সুন্দর করে বাজাও তো তুমি। আলামিন তখন বলল, এটা আমার বন্ধুবান্ধবরাও অবশ্য বলে যে আমি খুব সুন্দর শীষ বাজাতে পারি, বাজাবো? তাই বলে আলামিন তার ঠোঁটে বাঁশির সুর তুলতে লাগলো। এত সুন্দর সুর সে তুলতে পারে, মনে হয় সত্যি সত্যি বাঁশি বাজছে। মেয়েটা তার পাশে বসে সে বাঁশির সুর শুনতে লাগলো। বলে কি, বাহ, খুব সুন্দর তো, খুব সুন্দর করে বাজাতে পারো। সেদিনকে রাত্রে এটা দেখে আমি থেমে গিয়েছিলাম, আর আজকে তুমি যে মন্ত্র পড়লে সেই মন্ত্রর বেশি আমি এখানে এসেছি। মূলত সেদিনকে যখন তুমি এদিক দিয়ে ওই বাঁশিটা বাজাচ্ছিলে তখন তোমার বাঁশির সুর আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে তুমি কেন যেন সেখান থেকে পালিয়ে যাচ্ছিলে। আমি তোমার পেছনে পেছনে অনেকটা পথ গিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম তো তুমি ভয় পাচ্ছ, এই জন্য তোমার পিছু ছেড়ে দিয়েছিলাম। তারপর এই রাস্তায় আর আমি কখনো আসিনি। আজকে এই কয়েকদিন পরে আচমকা তোমার ডাক শুনে আমি আসলাম। ভেবেছিলাম যে যে ডেকেছে তাকে আমি গিয়ে শাস্তি দিব, কারণ হচ্ছে আমাদেরকে ডাকার পরিণতি বেশ ভয়ানক হয় যদি কোনো নির্দিষ্ট কারণ না থাকে। কারণবশত না ডাকলে তাদেরকে আমরা শাস্তি দিই। তখন আলামিন বলে উঠল, তাহলে আমাকে শাস্তি দিন, আমার নির্দিষ্ট তো কারণ নেই কোনো, আমি তো তোমার সঙ্গে প্রেম করার জন্য। সে তখন বলল, আলামিন, আমি কিন্তু তোমার সিনিয়র, তারপরে তুমি আমাকে তুমি তুমি করে বলছো। আলামিন তখন বলল, তুমি তো দেখতে একদম আমার মতো, তোমার বয়স যত হোক সেটা নিয়ে আমার কোনো কিছু করার নেই। তবে তুমি যেহেতু আমার বয়সী হয়ে আমার কাছে এসেছো, সেটা আমি তোমাকে তুমি করে বলবো। তুমি যত বড়ই হও না কেন, তোমার বয়স 250 বছর হোক বা 500 বছর হোক, তাতে আমার কিছু যায় আসে না। সে তখন বলল যে, আমি যখন যুবতী ছিলাম, এখনো আমি যুবতী, এবং একটা জিন এক পরি অনেক বছর পর্যন্ত বাঁচে। তবে আমি এই রূপ ধারণ করে তোমার কাছে এসেছি। আমার আসল রূপ একটু ভিন্ন, সেটা আমি তোমাকে কখনো দেখাবো না, আর তুমি দেখলে ভয়ও পেতে পারো হয়তো। সেজন্য আমি এই রূপেই তোমার সঙ্গে সবসময় থাকবো। আলামিন তখন বলল, হ্যাঁ ঠিক আছে। সে তখন বলল, আমার যখন প্রথম প্রেমিক ছিল সেই প্রেমিকের আমি খুব ভালোবাসতাম। তারপর তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং বেশ কয়েক বছর ঘর সংসারও করেছি, কিন্তু তার বিয়েটা আমার টেকেনি। এরপরে আমি আরও কয়েক জায়গায় বিয়ে করেছি, কিন্তু কোনো জায়গায় আমার বিয়ে টেকেনি। সব মিলিয়ে আমি এখন একাই আছি,
আর ভেবেছি কখনো বিয়েও করবো না। সেই হিসাবে তোমার সাথে আমার প্রেমের বিষয়টা জমবে না। আর তুমি একটা মানুষ আর আমি একটা জিন, সেই ক্ষেত্রে তোমার সঙ্গে প্রেম করাটা। তখন আলামিন বলল, তোমার দেখা যেহেতু পেয়েছি আর তুমি যেহেতু এত সুন্দরী, সেহেতু তোমার সঙ্গে আমি প্রেম করেই ছাড়বো, সেটা তুমি যেটাই করো না কেন। ও তখন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি সেটা পারবে না। আলামিন তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রত্যেকদিন তুমি আমার এখানে আসবা, এসে আমার সঙ্গে গল্প করবা। ও তখন বলল যে কেন প্রত্যেকদিন আসবো, কিসের জন্য? আলামিন বলল, আমার শর্ত এটা যে তুমি যদি প্রেমে পড়ো তাহলে পড়বা, আর না হলে না পড়বা, এই কতদিন না পড়ে থাকতে পারো। আর ও তখন বলল, আচ্ছা ঠিক আছে, এখানে আমি আসবো, তাই প্রত্যেকদিন তোমাকে আমার বাঁশির সুর শোনাতে হবে। তখন আলামিন বলল, এই ঠোঁটের বাঁশি দিয়ে আর কত, এটাই আমি পারি। ও বললো, এটাই আমার কাছে বেশ ভালো লাগে। তারপর পরিমেয়েটা ওদিনকে আলামিনের সঙ্গে বেশ খানিক্ষণ গল্প করলো, এবং গল্প করে তারপর সেখান থেকে চলে গেল। বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আগামীকালকে আবার আসবো। আলামিন বেশ খুশি ছিল, কারণ একটা পরীর দেখা সে পেয়েছে। তার সারা জীবনের ইচ্ছা ছিল একটা পরীর সঙ্গে সে দেখা করবে। সে বেশ আনন্দ মনে বাড়িতে আসলো। বাড়িতে আসার পর তার আব্বাজানকে দেখলো বেশ বিক্ষিপ্ত এবং বেশ রাগান্বিত হয়ে আছে। সে তখন বলতে লাগলো যে এরা এত খারাপ, আমার ক্ষতি করেই ছাড়লো। আলামিন তখন গিয়ে বলল, কেন, কি হয়েছে আব্বা? তখন সে বলতে লাগলো, আরে কিছু না, তুই যা, ঘরে যা। আলামিনের আব্বা রাগবাগ করে নিজের কক্ষে গেল। আলামিন বেশ খুশি আজকে, কারণ একটা পরীর সঙ্গে তার দেখা পেয়েছে, এবং পরীটা তাকে খুব ভালোভাবেই গ্রহণ করেছে, তাকে কোনো ক্ষতি করছে না। নিশ্চয়ই ভালো একটা পরী। সে বলল যে তার আব্বার কাছে জিন আছে, তার মানে সত্যিকারের অর্থে তার আব্বার কাছে জিন আছে, এবং সেই জিনগুলো খারাপ জিন। সেই জিনগুলো কি তাহলে ওই ঘরের ভিতরে সেদিনকে ছিল, যারা কিনা আমার আশপাশ দিয়ে ঘোরাফেরা করছিল? সেটা আলামিন ভাবতে লাগলো। তারপর তার গায়ে একটু শিউরে উঠলো। পরে সে ওই রাত্রিবেলা ঘুমিয়ে পড়লো। পরের দিন কলেজ শেষ করে সে বিকেলবেলা খেলতে না গিয়ে সেই নদীর ধারে বসে রইল। তার বন্ধুরা বলল, কি রে, খেলবি না? আলামিন বলল, না, সে পরীটার জন্য অপেক্ষা করছে। সেখানে সে অনেকক্ষণ বসে রইল। তারপর সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা দিকে তার বন্ধু এসে বলল, কি রে, তুই এখানে কেন বসে আছিস? চল, বাড়িতে চল। কিন্তু আলামিন তাও গেল না। প্রায় 8টা পর্যন্ত সে সেখানে বসে রইল। তারপর সে বসে সেটাই ভাবছে যে পরীটা কখন আসবে। তারপর সে পরীটার নাম ধরে ডাকতে লাগলো, এবং পরীটা কখনই ওই সময় আসছিল না। তারপর অনেকক্ষণ অপেক্ষা করে 9টা বাজবে অবস্থা। তখন সে বলল, ধুরো, আজকে মনে হয় আসবে না, আজকে আমি চলে যাই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আলামিন বলে একটা মেয়ে ডাক দিল। সে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো কি যে তার সেই পরিপ্রেমিকা, যাকে সে চ্যালেঞ্জ দিয়েছে, সে আসলো। আসার পর বলল যে আজকে আসতে একটু দেরি হয়ে গেল, একটু কাজ ছিল, কাজ সেরে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। তারপর সে সেখানে বসে আলামিনের সঙ্গে গল্প করতে শুরু করলো। আলামিন সমস্ত কিছু বলতে শুরু করলো, সে কি করে, স্কুলে কি করে, তারপর অন্যান্য কোথায় কি করে, সব মিলিয়ে সেরকমভাবে তার সঙ্গে নিয়মিত গল্প করতে শুরু করলো। সকাল নেই, বিকাল নেই, রাত নেই, তার সঙ্গে শুধু গল্পই করে, এবং তার সঙ্গে এক অন্যরকম ভালো সম্পর্ক তার গড়ে উঠলো। অনেক দিন পার হয়ে গেল, প্রায় সপ্তাহ 3-4 পার হয়ে গেল, মাসখানিকের উপরে। মেয়েটা প্রতিনিয়ত তার কাছে আসে এবং তার সঙ্গে গল্প করে, এবং তার জন্য পরের সময় থেকে নানান ধরনের জিনিসপাতি আনতে লাগলো, যে জিনিসগুলো তার জন্য খাবার এবং ফলমূল জাতীয় ছিল। ওই জিনিসগুলো পেয়ে সে বেশ খুশি ছিল। আলামিনও তার জন্য নানান গিফট নিয়ে যেত। যেমন কলেজের টাকা জমিয়ে সে একদিন তার জন্য কাচের চুড়ি নিয়ে গেল। চুড়িগুলো দেখে সে বলে যে এগুলো কি আর কিভাবে পড়ে। তারপর যখন তাকে পরিয়ে দেওয়া হলো তার সুন্দর হাতে, আলামিন তখন বলল কি যে দেখো কি সুন্দর লাগছে। পরিমেয়েটা বলল, আসলে তো খুব সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু এটা কিভাবে, এটা তোমাদের এখানকার মেয়েরা পড়ে? পরিটা বলতে আলামিন বলল, হ্যাঁ, কালকে তোমাকে আমি আরও কিছু জিনিস এনে দিব। এরকম করে আলামিন তাকে একে একে চুড়ি, ফিতা, লিপস্টিক, কানের দুল, নাকের নথ সমস্ত কিছু এনে দিতে লাগলো। মেয়েটা সেগুলো নিয়ে বেশ খুশি হতো, বলতো কি যে খুব ভালো তো এই জিনিসগুলো, আমাকে আরও কিছু জিনিস এনে দিবা তোমাদের এখান থেকে, যেগুলো মেয়েরা পারে। ও আস্তে আস্তে ইমপ্রেস হতে শুরু করলো, এবং একটা পর্যায়ে গিয়ে আলামিন সেখানে যাওয়া বন্ধ করে দিল। কারণ হচ্ছে ও এখানে যাবে না, কারণ ও জানে যে ও যদি না যায়, পরীটা যদি তাকে পছন্দ করে থাকে, অথবা তার মনের মধ্যে একটু হলেও জায়গা থাকে, তাহলে নিশ্চয়ই আলামিনের সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসবে। আলামিন ইচ্ছা করে গেল না সেদিন। গভীর রাতে সে আলামিন তখনও তার নিজের কক্ষে বসেছিল। আচমকা সে খেয়াল করলো তার দরজা ভেদ করে একটা আলো তার ঘরের ভিতরে প্রবেশ করছে। আলামিন দেখতে পেল এটা আর কেউ না, এটা সেই পরীটা, যাকে সে বশ করে ফেলেছে প্রায়। কারণ পরীটা আলামিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সেটা আলামিন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সে দেখলো পরীটা তার কক্ষে এসেছে, এবং আলামিন তখন উঠে বসলো। বলল কি যে, আরে পরী, তুমি এখানে? সে তখন বলল যে, আমার নাম মুন, তুমি আমাকে পরী বলে ডাকো কিসের জন্য? কতবার তোমাকে বলেছি? ও তখন বলল, তোমাকে মুন বলে ডাকতে আমার ভালো লাগে না, তোমার নাম পরী বেশ সুন্দর। তারপর ও বলল, না, আমার নাম মুন।
তুমি আমাকে মন বলে ডাকবা। তোমার না মুখে আমার মন শব্দটা খুব সুন্দর লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তারপর সে তার পাশে বসলো, বসে বলল যে তুমি আজকে কেন আসলে না? আলামিন বলল, আজকে আমার শরীরটা একটু খারাপ, এই জন্য আসিনি, কিছু ভালো লাগছে না। ও তখন বলল, কি হয়েছে দেখি তোমার শরীরটা? ও তখন তার কপালে হাত দিল, গালে হাত দিল। বুড়িটার হাত বেশ নরম। এই স্পর্শ পাওয়ার জন্যই আলামিন বারবার তার কাছে ছুটে যায় এবং তার প্রেমের সত্যি সত্যি আলামিন পড়ে গিয়েছে। শুরুতে তো আলামিন একটু মজা করছিল যে তার সঙ্গে প্রেম করা যায় কিনা বা তার সঙ্গে মেলামেশা করা যায় কিনা, এইসব বিষয়ে সে একটু হাসি ঠাট্টা বা মজা করছিল। কিন্তু আলামিন মনে মনে ভাবল যে মেয়েটার সঙ্গে সত্যিই তার প্রেমের সম্পর্ক হয়ে গিয়েছে। কারণ আজকে যে যায়নি, তার কেন যেন বারবার মনে হচ্ছিল যে তার সঙ্গে দেখা করা উচিত এবং দেখা করে আসলে সম্ভবত বেশ ভালো হতো। আলামিন সেটাই ভাবছিল, তবে তার সঙ্গে দেখা করার সুযোগ কোথায়, সে সেটা চিন্তা করে তারপর সেখানে তার নিজের কক্ষে বসেছিল। তারপর মেয়েটা আসলো, আসার পর তাকে এরকমভাবে সেবা যত্ন করতে শুরু করলো। আলামিন বলল, কেন, আমি না আসলে তোমার কি? ও তখন বলল যে আজকে তোমার জন্য আমি আমাদের এখানকার বিখ্যাত কিছু মিষ্টি নিয়ে এসেছি, দেখো। আলামিন সেটা দেখলো, তারপর উঠে খেলো সেটা। আলামিন তারপর বসে বলল কি যে চলো বাইরে যাই। ও বলল কি যে না, আজকে তোমার এখানেই থাকি, তোমার এখানে গল্প করি, বাইরে ভালো লাগছে না। তারপর আলামিন বলল যে তুমি খুব সুন্দর, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে। ও তখন বললো, সুন্দর লাগছে না, এটা জানার জন্য আমি বসেছিলাম। আমি প্রত্যেকদিন তোমার জন্য নতুন নতুন জামা কাপড় আর সাজগোজ পরে থাকি, দেখো তো এটা চিনতে পারো কিনা? আলামিন তখন বলল, হ্যাঁ, এই জামাটা তো আমি তোমাকে দিয়েছিলাম কয়েকদিন আগে, তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো সুন্দর। মন তখন বলল যে আমি তো পরীর মতোই সুন্দরী, দেখো আমি তো একটা পরী। ও বলল, সুন্দর লাগছে না? আলামিন বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। তারপর আলামিন তার পাশে বসলো। সে মনের সঙ্গে প্রায় সারা রাত জেগে সেখানে গল্প করতে লাগলো। আগে সে নদীর পাড়ে গিয়ে মনের সঙ্গে দেখা করত এবং তার সঙ্গে গল্পগুজব করত, আড্ডা দিত। অনেক সময় দেখা যেত তাদের পাশাপাশি বসে অনেক কাছাকাছি বসে গল্প করতে হতো। আজকে আলামিন বলল, আমার খুব মাথা ব্যথা করছে, তুমি কি আমার মাথাটা টিপে দিতে পারবে? ঠিক সেই মুহূর্তে আলামিন তার কোলের ভিতর মাথা রাখলো। মন তখন তার মাথা টিপে দিতে লাগলো। আলামিন খুব ভালোভাবে বুঝতে পারছে যে মন তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুরুতে ভেবেছিল যে সে প্রেম করবে না, তবে আলামিনের একটাই সমস্যা, মন অনেক বয়সী। যদি তার আসল রূপে সে ফিরে আসে, তাহলে কি সত্যি সত্যি তার আসল সেই চেহারাটা সে দেখতে পাবে, নাকি অন্য কিছু? তার শরীর কি একটা বুড়ির মতো দেখা যাবে? আলামিন সেটা মনে মনে ভাবতে লাগলো। তখন মন বলল, তুমি ভাবছো যে আমাকে বুড়ির মতো দেখতে কিনা? আসলে তেমন না, আমাদের বয়স অনেক থাকে, আমি মাঝ বয়স পর্যন্ত পৌঁছাইনি, এখনো বেশ যুবতী আছি, আর আমি তো সবসময় তোমার কাছে এই রূপ এবং এই বেশে থাকবো, সেহেতু তো কোনো সমস্যা হবে না, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আলামিন বলল, আচ্ছা ঠিক আছে, আমি কোনো চিন্তা করছি না, তবে তোমার কাছে কোলে শুয়ে থাকতে আমার বেশ ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। মন বলল, কেন? ও বলল, এই যে তুমি আমাকে টিপে দিচ্ছ মাথায় আর আমাকে আদর করছো। মন তখন বলল যে ওরে শয়তান, এই জন্যই বুঝি আমার কোলে শুয়েছ? তারপর তার আদর মাখা হাত দিয়ে কপালে এবং সমস্ত জায়গায় সে হাত বুলিয়ে দিতে লাগলো। ঠিক সেই মুহূর্তে তার বাবা সেখানে এসে উপস্থিত হলো। আলামিনের বাবা এসে সে বুঝতে পারলো যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো পরীর উপস্থিতি হয়েছে এবং সে অনেক বছর ধরে চেষ্টা ছিল একটা পরীকে বশ করার জন্য। সে তখন চিন্তা করতে শুরু করলো, এই ঘরের ভিতরে বা আশেপাশে কোথাও একটা পরী আছে। সে ঘরের আশেপাশে সমস্ত জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কোনো পরী পেল না। সেই মুহূর্তে সে তার জিনদেরকে ডাকার জন্য ঘরের ভিতরে গেল। সেই মুহূর্তে মন তখন বুঝে ফেলল যে আলামিনের বাবা নিশ্চয়ই এখানে এসেছে। তখন আলামিনকে বলল, আলামিন, আমাকে খুব শীঘ্রই এখান থেকে যেতে হবে, তোমার আব্বা সেসব দুষ্টু জিনদেরকে দিয়ে আমার পেছনে লাগানোর চেষ্টা করছে, আমাকে ধরার চেষ্টা করছে, আমাকে ধরে ফেললে উনি বশ করে ফেলবে, আমি তখন এখন যাই, ঠিক আছে? আলামিন তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও, আব্বা যদি তোমাকে ধরে তাহলে সমস্যা আছে। তারপর মন সেখান থেকে গায়েব হয়ে গেল আলামিনের চোখের পলকে। বেশ খানিক্ষণ পর আলামিনের আব্বা তার দরজা টোকা দিল। আলামিন ঘর থেকে ঘুমের ভান ধরে বেরিয়ে বলল, কি হয়েছে আব্বা, তুমি চিৎকার চেঁচামেচি করছো কিসের জন্য? তখন সে বলল, তোর ঘরে কে ছিল? এই ঘরে আমি একটা গন্ধ পাচ্ছি। আলামিন বলল, এই ঘরে কেউ ছিল না, কেন? আমি তো ঘুমাচ্ছিলাম। আলামিনের আব্বা তখন বলল, কখন ঘুমিয়েছিস তুই? সে তখন জানালো, এই তো আব্বা, ঘুমিয়েছি তো সেই কয়টা 8টা-9টার দিকে, কিন্তু তুমি কখন আসছো? রাত তখন 2টা-2.5টার বেশি বাজে। এত দেরি করে এসেছে, সেজন্য আলামিন তাকে জিজ্ঞেস করতে লাগলো। তার পেছনে দুটো ছায়া সে দেখতে পেল। সেটা দেখে আলামিন ভয় পেয়ে বলল কি যে, আব্বা, তখন ওরা বলল যে ওরা আমার পোষা জিন, আর তোর এই ঘরের ভিতর থেকে একটা পুরীর গন্ধ আমি শুকতে পাচ্ছি,
একটা পরী এসেছিল। তখন আলামিন বলল, তুমি জিন পরী নিয়ে কাজ করো, তুমি ভালো মতো বলতে পারবা, আমি কিভাবে বলতে পারবো যে একটা পরী নাকি জিন এসেছিল। তারপর আলামিন দরজা বন্ধ করে নিজের কক্ষে গেল। সে আসলে ভয় পেয়েছে, যদি পরীটাকে তার বাবা কোনোভাবে বশ করে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আলামিন পরীটাকে এখানে আসতে নিষেধ করবে কালকে, সেই জন্য সে চিন্তা করলো যে সে এখানে আসতে বলবে না। তবে আব্বার পেছনে সে দুটো জিন দেখেছে, তার মানে তার বাপের সঙ্গে সত্যি সত্যি দুটো জিন আছে এবং তারা অদৃশ্য কালো ধোয়া হয়েছিল। আলামিনের ওই রাত্রে সারা রাত ঘুম হলো না, কারণ সে চিন্তা করলো যে যদি ওই জিনগুলো তার কোনো ক্ষতি করে, অথবা তার প্রেমিকা যাকে কিনা সে ভালোবেসে ফেলেছে মুনকে যদি কোনো ক্ষতি করে, সেই জন্য সে চিন্তিত হয়ে গেল। পরের দিন সে সারাদিন কলেজে তার মনোনিবেশ করতে পারল না। রাত্রেবেলা সে তখন 8টার দিকে ঘর থেকে বের হয়ে গেল। তার আব্বা বলল, কোথায় যাচ্ছিস? আলামিন বলল, এই তো আমার বন্ধুর বাসায় পড়ালেখার একটা নোট আনতে যাচ্ছি। প্রথমে তার আব্বা সন্দেহ করতো না, কিন্তু ইদানিং সে অনেক বেশি রাত্রেবেলা বাইরে যায়, এই জন্য তাকে সন্দেহ করতে লাগলো। আলামিন কোথায় যায়, কি করে, সেই বিষয়ে সে চিন্তিত। কারণ হচ্ছে আলামিন এত রাত্রেবেলা কেন বাইরে যায়, আর অনেক গভীর রাত্রে বাড়িতে ফিরে? তাহলে কি কোনো খারাপ সঙ্গর পাল্লায় পড়েছে? আলামিনের বাপ চিন্তা করলো তার পেছন পেছনে গিয়ে সেটা দেখবে এবং গিয়ে তাকে হাতে নাতে পাকড়াও করবে। তারপর আলামিন নদীর ধারে সেই জায়গায় চলে গেল। তারপর সেখানে বসে বেশ খানিকক্ষণ বসে রইল। অনেকক্ষণ বাদে আলামিন খেয়াল করলো অপর পাশ থেকে একটা আলো তার দিকে এগিয়ে আসছে। এটা আর কেউ নয়, তার প্রেমিকা যাকে সে ভালোবাসে মুন এগিয়ে আসছে। আলামিনের বাপ দূর থেকে সেটা দেখছে। তারপর আলামিনের পাশে এসে সেখানে বসলো। বসার পর তখন আলামিন তার সঙ্গে কথা বলতে লাগলো। আলামিনের বাবা তান্ত্রিক এটা দেখে অবাক হয়ে গেল। তার মানে এতদিন যে পরীকে ধরার জন্য আলামিনের বাবা এত কাঠখড় পোড়াচ্ছে, সেটা তার ছেলে এরকমভাবে ধরে বসে আছে। তার মানে কি এটাই সত্যি মেনে নিবে? তার অনেক বছরের সাধনা তার সামনে বসে আছে। সে তখন চিন্তা করতে লাগলো, এখনই কি তাকে ধরতে যাবে নাকি? আলামিনের আব্বা তখন তার পোষা জিনগুলোকে ডাক দিল, ডেকে বলল কি যে আমার ওই যে পছন্দের পরী, ও এখানে এসেছে, আমার ছেলেকে ধরা দিয়েছে, ওকে যেভাবেই হোক বশ করতে হবে। আমার ছেলের কাছে ও কেন এসেছে, আর ওকে ধরতে পারলে আমাদের লাভ আছে, গিয়ে ওকে ধরে নিয়ে আসো। ঠিক সেই মুহূর্তে আলামিন খেয়াল করলো যে তার পেছন দিয়ে দুটো কালো ধোঁয়া এগিয়ে আসছে। আলামিনের যে প্রেমিকা ছিল পরী মুন, সে বলল কি যে তোমার বাবা নিশ্চয়ই আমাকে দেখে ফেলেছে, তার পালিত জিন আমার দিকে তাড়া দিচ্ছে, আমি তখন এখান থেকে চলে যাই। তাই বলে এসে সেখান থেকে গায়েব হয়ে গেল। আলামিন তখন বলতে লাগলো, পরী তুমি কোথায় গেলে? আলামিন এদিক ওদিকে তাকাতে শুরু করলো। প্রিয় দর্শক, এই গল্পের প্রথম এপিসোড এখানেই শেষ। দ্বিতীয় এপিসোডে কি হবে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্সের গল্পগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।